বসন্ত আসিল সখী কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। গানটা যেন কিভাবে নিঃশ্বাসে প্রশ্বাসে রয়েছিল আমার সঙ্গে। কিন্তু এমন সুরেলা সংসারও কজনের বাড়িতে পাওয়া যায়? ঝগড়াঝাটি মানে বলে ব্যাপারে নিয়ম করেই হয়, তখন আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বোম্বে মানে যে আমি ওখানে নেভার, আমার আগাগোড়া কোনো কালে আমার ইচ্ছে ছিল। আমাকে যদি ওখান থেকে রাখতো তাহলে আমি একই কথা বলতাম যে আমার যে গান আছে এটা যদি আপনার কোনো কাজে লাগে তাহলে ভালো, নাহলে আমার কিছু করার নেই। এই স্বপন তারা কি বাকি অন্য কেউ বাজাতে পারে? হ্যাঁ, সকলে। আজকাল তো এটাই, এই ফর্মটাই, এই ইনস্ট্রুমেন্ট। তখন সেটা আকৃতি ছিল অন্যরকম। তারপর ওই মুকুন্দ বিশ্বাসের কাছে গিয়ে উনি তখন এটার একটা অন্যরকম শেপ দিলেন, অন্যরকম শেপ দিয়ে তখন যাতে আরো সহজ হয়, তারপর থেকে এটা চললো। আর তার আগে কখনো ব্যঞ্জন তৈরি হয়নি, এই জিনিসটা তৈরি হয়নি। আপনারা কোথায়? ফরিদপুরের মানুষ? হ্যাঁ, ফরিদপুরে। আপনারা? আচ্ছা, ফরিদপুর আর ঢাকা, পাক্কা বাঙাল, একদম বাঙাল পরিবার। একদম বাঙাল। দেখুন, গান গিয়ে যে আমি একটা মানুষকে প্রকৃত মানুষ বা কি এমন করে দেবো সেটা আমি কখনো ভাবিনি। আমি ভেবেছি আমি যেন মানুষ হিসেবে থাকতে পারি, শেষ মনুষ্যত্ব বজায় রেখে, শির দ্বারা সোজা রেখে থাকতে পারি, এটা আমার চাওয়া। মানুষকে আমি পাল্টে দেবো এত বড়, আমার ক্ষেত্রে সেটা উদ্ধত হয়ে যাবে। কেন, প্রথম কথা আমি ঋষি নই, মনীষী নই। ফুটবলার হওয়া আমার একসময় স্বপ্ন ছিল, জানেন। ফুটবলটা আমি মানে একটা নেশা ছিল আমার। মানে আমার জীবনে এত কতগুলো অধ্যায় গেছে না। আমার দাদা মানে দাদার জন্যই আজকের এই জায়গায়, সত্যি কথা বলতে দাদার প্রসঙ্গটা ওই কারণে আসছে। আমি এখানে বসে, আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন, এটার পেছনে কিন্তু আমার দাদারই ভূমিকা সবচেয়ে বেশি। দাদা এবং মা এবং দাদা। আমার তো সন্দেহ হয় যে মার্কস নিজে এখন থাকলে তিনি কমিউনিস্ট পার্টিতে থাকতে পারেন। যাও কান্না করো না মুসরা, যাও কান্না করো না মুসরা, মুরি সারি চুনারে। কিন্তু আমি সেদিকে সৌভাগ্যবান। সবচেয়ে বড় সাংগীতিক, একটা সঙ্গীতের মানুষ, একজন সঙ্গীতের মানুষকে যেভাবে বুঝবে অন্য মানুষের তো সেভাবে সম্ভব নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে বললাম যে সাজিয়ে গুছিয়ে না, খুব আটপৌড়ে পাওয়াটাকে আমি বেশি পছন্দ করি। আধিক্যতা যেন না থাকে তার মধ্যে, এটা এবং সেটা নেই বলে আমি বেশি স্বস্তি বোধ করি। আর কোনো কিছু আরোপিত ব্যাপার আমাদের কারোর মধ্যে নেই। আমরা খুব মাটির কাছাকাছি মানুষ এবং মাটির সাথেই থাকতে ভালোবাসি। নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা। টলিউড ফোকাস কলকাতাতে আজকে আমাদের যে মাননীয় অতিথিরা আছেন তাদের সঙ্গে পরিচয় করানোর আগে আমার দু একটা লাইন বলে নিতে ইচ্ছা করছে। এই গণেশ ঠাকুরের মূর্তিটা দেখে আরো বলতে ইচ্ছা করলো, দেখুন আমরা তো বাঙালি, আর বাঙালিদের ঘুরতে বড় ভালো লাগে, বাঙালিরা ঘুরতে পছন্দ করে। আমি জানি না আপনি সাউথ ইন্ডিয়া ঘুরে এসছেন কিনা, বা একদম স্পেসিফিকভাবে বললে কর্ণাটক। একেবারে উত্তর কর্ণাটকে একটা ছোট্ট শহর আছে, হাম্পি। এই হাম্পিতে একটি বিখ্যাত মন্দির আছে, বিরূপাক্ষ মন্দির, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বিরূপাক্ষ মন্দির 7ম শতাব্দীতে তৈরি হয়েছিল, আর তা নিয়ে অনেক ভালো ভালো মজার নানা বিষয়ের ঘটনা আছে। কিন্তু এক্ষেত্রে একটি প্রাসঙ্গিক জিনিস, সেটা আমি একটু বলে নিই আপনাদের সঙ্গে। তা হলো, এই বিরূপাক্ষ মন্দিরে মোট 56টি পিলার বা স্তম্ভ আছে। এই প্রত্যেকটা স্তম্ভকে আবার 7টা করে ছোট ছোট পিলার দিয়ে ধরা আছে। আর গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই পিলারগুলো, তাতে যদি আপনি আলতো আলতো করে টোকা মারেন না, তা থেকে ইনস্ট্রুমেন্টের সাউন্ড পাওয়া যায়। এই বলে না যে পাষাণ পাথর বড় কঠিন, তাতে আবার কিছু থাকে নাকি? তো আমরা ভারতীয়, তো আমাদের ভারতীয়দের মন বলুন আর ওই পাথর বলুন, আমরা দুটো জায়গা থেকেই সঙ্গীতের সৃষ্টি করতে পারি। তো সেটা দিয়ে বলা যে লোকের মুখে মুখে কথা ফেরে, লোক গানের কথা বলি। আজ আমাদের অতিথি
মাননীয় স্বপন বসু। নমস্কার। আর স্বপন বসুর ঘরণী, তিনিও সঙ্গীত শিল্পী সোহিনী বসু। নমস্কার। ডক্টর সোহিনী বসু, উনি পিএইচডি করেছেন মিউজিক নিয়ে। এটা আমি যোগ করলাম, ও নিজে বলে না বলে আমি বললাম। স্বপন বসু, ডক্টর সোহিনী বসু, আমাদের সৌভাগ্য। স্বপন বসুকে প্রথম প্রশ্ন যেটা করতে ইচ্ছে করছে, স্বপন বসু, তা হলো লোকগানের কথা। বাংলায় বোধহয় লোকসঙ্গীত বলা হতো, পল্লী গীতি বলা হতো, এরকম একটা রেয়াজ ছিল। এই লোকগান শব্দটাকে চালু করা এ বোধহয় আপনার। আমি প্রথম, তার আগে হতো আমার মনে হতো এই যে বাংলা গান, কবি গান, বাউল গান এইভাবে যদি বলা হয় তা লোকগীতি কেন? আমি ওই শব্দটা আমার ভীষণ পুরনো লাগতো। আমি ভাবনা, গানটা আমার পুরনো, বিষয়টা পুরনো, কিন্তু ভাবনাটা তো একদম আধুনিক হওয়া উচিত। তাই আমি লোকগান শব্দটা ব্যবহার করি প্রথম অ্যালবামে। সোহিনী বসু, আমি আসবো আপনার কাছে। আমি দু একটা জিনিস আগে স্বপ্ন বসুর থেকে জিজ্ঞেস করে নিই। লোকগানের কথা হচ্ছে, পৃথিবী জোড়া লোকগানের ব্যাপ্তি, তাতে একটি মানুষের নাম করতে ইচ্ছে করছে, হ্যারি বেলাফন্টে। বছর দুয়েক আগে চলে গেলেন এই পৃথিবীটা থেকে, 96 বছর বয়স হয়েছিল। ওনার যখন 80 বছর বয়স হয়, তখন মোজোতে তাদের 200তম এডিশনে একটি ইন্টারভিউ ছাপা হয়েছিল। হ্যারি বেলাফন্টেকে তখন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, এমন কোনো কিছু ঘটেছে আপনার জীবনে যেটা আপনাকে বিব্রত বোধ করাতো? তখন হ্যারি বেলাফন্টে বলেছিলেন, একটি বিষয়, তাহলে মানুষ যেন আমাকে ওই জামাইকা ফেয়ারওয়েল বলেই মনে রেখে দিয়েছে। কিন্তু ওর বাইরেও ডারিং কোড়া বলে একটি গান ছিল, যে গানটাতে আমি রোজ বাঁচতাম অথবা মরতাম। ওই গানটায় এক কৃতদাস প্রভুর অত্যাচার সহ্য করতে না পেরে একদিন ওই প্রভুকে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই মেরে লুটিয়ে দেয়, আর তারপর দৌড় শুরু করে। আর দৌড় শুরু করতে করতে গান গিয়েছিল যে, জানি না আমি ঠিক করলাম না ভুল, কিন্তু ঈশ্বর নির্ভুল, তিনি নিশ্চয়ই আমায় ক্ষমা করে দেবেন। আমাদের স্বপন বসুও বোধহয় অনেকটা তেমন। মানুষটা কত কত গান শোনালেন আমাদের এই বাঙালিদের, কিন্তু তাকে বেশিরভাগ মানুষ মনে রাখলেও থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। এটা কিন্তু আমার হ্যারি বেলাফন্টের ক্ষেত্রেও যেটা ঘটেছে আমার ক্ষেত্রে ঠিক তেমন নয়, কিন্তু আমার এটা যেন গৌরব বোধ হয় যে একটা ভালো গুরুদাস পাল একজন সাধারণ এত সুন্দর একটা গান এবং উপমানি, নানা রকম উপমানি গানটা, একটা ভালো গান নিয়ে আমি মানুষের কাছে এসেছি। এমন যদি হতো, কত রকম তো লোকগান, আমি ভীষণ খুঁত করতে ভীষণ মানে রুচির জায়গাটা। আমি যে কোনো গান আমি গাইতে পারি না যদি সেটা আমার রুচির সঙ্গে না যায়, তেমন গান। কিন্তু একটা সুন্দর গান নিয়ে আমি মানুষের কাছে এসেছি এবং মানুষ সেটা মনে রেখেছে, এটা আমার কাছে কম পাওয়া নয়। তবে ওর সঙ্গে শুধু ওটাই নয়, এখন সেটাকেও মাঝে মাঝে অন্যান্য গানে, যেমন নন্দলাল দেবদুলাল, ওটাও লোক ভীষণভাবে পপুলার হয়েছে। আর তাছাড়া অসংখ্য গান আছে। আপনাদের নানা রকম গান নিয়ে থাকতে হয় বলে অত কিছু স্মরণ রাখা সম্ভব হয় না, কিন্তু আমার মুখ্য যে প্রথম গানটা ঠাকুরের এবং গুরুদাস পালের গানটা, আমার ভীষণ গৌরব বোধ করি যে এরকম একটা গান নিয়ে আমি আত্মপ্রকাশ করেছি। শুধু আপনি কেন, আমরা বাঙালিরা সবাই গৌরব বোধ করি আর বরাবর শুনি গানটা। আপনাকে কাছে পেয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আচ্ছা, গুরুদাস পাল কি গানটা শুনেছি 1967 সাল নাগাদ এই বাগমারিতে একটি দাঙ্গা মতো ঘটে গিয়েছিল, পাঞ্জাবি, ঠিক পাঞ্জাবি আর ঠিক, সেটার উপর বেস করে গানটা হয়েছিল? না, সেটার উপর বেস করেই নয়, কিন্তু এটা অনেকে বলেন। মানে এই গানটার প্রস্তুতি ওনার জীবনে নানা ক্ষেত্রে নানাভাবে এটা হয়েছিল, কিন্তু ওই গানটার মধ্যে ওটার একটা যোগ ঘটেছে, ওটা নিয়েও একটা অন্তরা উনি লিখেছিলেন। কিন্তু থাকিলে ডোবাখানা গানটা তারও আগে থেকে এই গানটার একটা খসড়া হয়েছিল ওনার নানা গানে। শুধু গুরুদাস পালের এই গানটা দিয়ে বিশ্লেষণ করলে হবে না, আমার গুরুদাস পালের শয় গান আমার কাছে রয়েছে। আমি দেখেছি যে বিভিন্ন গানের কলি না, বিভিন্ন গানের সঙ্গে ওনার একটা মিশে আছে, থেকেছিল, এবং এই ধরনের উপমা অন্যান্য গানের মধ্যেও আমি সেগুলো পেয়েছি। যার ফলে যখন হয়তো গানটা সেই সময় সেই ঘটনাটা ঘটেছে, সেই গানটা তখন চলেছে। এটা কিন্তু লোকগানের একটা ফর্মের মধ্যে থাকে, একটা কোনো সুর শুনে আসছেন গানটা, কিন্তু কোনো ঘটনা যদি ঘটে যায় তৎক্ষণাৎ সেটাও তার মধ্যে ঢুকে যায়। এই চা বাগানের গানগুলো এই যে কোনো গানে কিন্তু কমপ্লিট চলমিনা আসান যাবো বলুন, বা রাঁচিতে ভেজেল কুলি, এই বিভিন্ন গান তো গাই, সেই ওটা কিন্তু কমপ্লিট গান নয়, এগুলো কলি, বিভিন্ন কলি। তো ওই জীবনের ঘটনাগুলোর তার একটা মালা হিসেবে নানা কলিতে এসেছে। ওই ঘটনাটাও কিন্তু ওইভাবেই আসা থাকিল ডোবাখানার সঙ্গে, মানে সেইটাও গানের মধ্যে এসে গেছে।
মাননীয় দর্শক, স্বপন বসু থাকিলে ডোবাখানা নিয়ে এতগুলো লাইন কথা বললেন, আর 2 লাইন না শোনালে ভালো লাগবে কি? যদি আপনার ইচ্ছে হয়। আমি যে ইনস্ট্রুমেন্টটা নিয়েও বসেছি, অবশ্যই ইনস্ট্রুমেন্টটা আমার কি বলবো, আমার অলংকারের মতোই আর কি। আমি যখন ইনস্ট্রুমেন্টটা করতাম তখন গল্প করতে করতে ছোটোবেলায় যখন করতাম তখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছি, তো ইনস্ট্রুমেন্টটা গলার হার আর কি এরকম থাকে। থাকিলে ডোবাখানা প্রসঙ্গে আমি গাইতে বললেন, তার শুরুতেই একটা থাকিলে ডোবাখানা মতো গান না গিয়ে আমি একটা অন্যরকম একটু অন্য মনের গান, মানে থাকিলে ডোবাখানা কি বলে একটা ক্লাইম্যাক্সের গান একটা চলে, একটু কয়েকটা গান গাওয়ার পর এটা হচ্ছে এটা উত্তরবঙ্গের গান, মনশিক্ষার গান, যে গানে মানুষ নিজেকে শুদ্ধ করে। সব গানই লোকগানে আত্মশুদ্ধির গান, মানে এটাই সবচেয়ে বড় কথা, তারা নিজেদের মনের কথা প্রকাশ করে। কিন্তু এটা বলছে মনের ভাব দাঁড়াবে কিসেরে অনুরাগের মানুষ না হইলে। অনুরাগের মানুষ হলেই তার কাছে মনের কথা, মনের ভাব মন খুলে প্রাণ খুলে বলা যায়, সেরকম একটা গান। মনের ভাব দাঁড়াবে কিসেরে অনুরাগের মানুষ না হইলে। মনের ভাব দাঁড়াবে কিসেরে অনুরাগের মানুষ না হইলে। ফুল তুলিবার গেলাম আমরা সই ফুলবাগানের মাঝে, ঝরা ফুল তুলিয়া নিলাম সই, ঝরা ফুল তুলিয়া নিলাম সই, সাঝির মাঝারে রে অনুরাগের মানুষ না হইলে। মনের ভাব দাঁড়াবে কিসেরে অনুরাগের মানুষ না হইলে। ছোট করে গাইলাম, অসাধারণ। আর এটা ওর খুব পছন্দের গান, যে কোনো জায়গায় গেলে তুমি বলো যে এই গানটা গিয়ে ওই গানটা। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে মাননীয় দর্শক, এই গানগুলো দূর থেকে শুনি আর একদম সামনে বসে শুনতে পাচ্ছি, ভালো লাগছে। এবার একটু সৈনী বসুর কাছে আসি। আপনারও তো গান নিয়ে অনেক চর্চা, আপনি টেলিভিশনে গান গান, রেডিওতে গান গান, শো তাতে গান গান, মঞ্চে। কিভাবে গানে আসা, কিরকমভাবে নিজের সম্পর্কে যদি একটুখানি। আমার জন্ম থেকেই বলতে পারেন গান বাজনার সাথে বড় হয়ে ওঠা। পরিবারে গান বাজনা ছিল, আমার দাদুর সময় থেকে গান বাজনা চলে আসছে। সেই জন্য ছোটবেলা থেকে, আর আধ্যাত্মিকতা আমাদের বাড়ির একটা পরিবেশ, মানে এই দুটো মিলিয়ে আমার গান বাজনা। তো পরে প্রথমে ক্রিয়ানা ঘরানায় 12 বছর শিখলাম, তারপরে শেখা হলো গুরু শ্রদ্ধেয় নিহার রায়ের কাছে, তারপরে আচার্য জয়ন্ত বসুর কাছে, তারপরে পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে, পণ্ডিত একানন্দের কাছে, তারপরে পণ্ডিত আনন্দ গুপ্তাজির কাছে, এদেরকে আমি শিখেছি। তাছাড়াও অন্যান্য অনেক গুণী মানুষের কাছে শেখার, মানে প্রসাদ, সঙ্গীতের প্রসাদ পেয়েছি, যেমন বাগেশ্বরী দেবীর, বানারসের, তাদের কাছেও অল্প বিস্তর শেখার সুযোগ হয়েছে আমার এরকম। তারপরে তো রবীন্দ্র ভারতী থেকে আমি যখন এমএ করছি মিউজিক নিয়ে, তখন আমার পতিদেবের সাথে গাঁটছড়া বাঁধা, তো সেই সূত্রে। তারপরে এমএটা আমার তখন ওখানে কমপ্লিট হয়নি, আমি কারাগার ইউনিভার্সিটি থেকে প্রাইভেটে তখন মিউজিক নিয়ে এমএ কমপ্লিট করি। তারপর যথারীতি অনেক বছর পর পিএইচডি করা হলো ঠুন্ডের ওপর। 5,000-5,500 বছর নিয়ে একটা কাজ করলাম, এই ভেরি রিসেন্ট 2020-তে আমি কমপ্লিট করেছি। এই সেটা গান বাজনা শেখানো, আর এনার কাছ থেকেও
শাস্ত্রীয় সঙ্গীত তো শুধু নয়, এছাড়া লোকসঙ্গীতের তালিম যদি বলেন, ঘরে বসে আড়ালে বসে এনার কাছেও গান শেখা হয় আর কি। তার মানে ডক্টর সোহিনী বসু, বিষয়টা এমন দাঁড়ালো, ডক্টর বলবেন না বারবার, হ্যাঁ, আমার ওটা অস্বস্তি প্রথমে, হয়। হ্যাঁ। কারণ আমি ডক্টরেট করেছি ঠিকই, কিন্তু বলে না ও। ডক্টরটা আমি খুব একটা বলি না, হয়তো অফিসিয়ালি কখনো প্রয়োজন হলো তখন ইউজ করি। আপনারা তাহলে শুরুতে একে অপরের প্রেমে পড়লেন নাকি একে অপরের গানের প্রেমে পড়লেন? না, গানের প্রেমে তো পড়েইছি, সেটা তো অন্য বলা বাহুল্য। আর আমি অনেক মানে পরে গান বাজনা এসেছি প্রফেশনালি, কিন্তু উনি তো মানে অনেক মানে ছড়িয়ে গেছেন গান বাজনা নিয়ে। আমাদের ঘর সংসারের মধ্যে ওই গানের প্রেমে পড়া টড়া এইসব কোনো আধিক্যতা নেই কিন্তু, মানে ঘরটা ঘরের মতো আর গানটা গানের মতো, একে অপরের গান আমরা খুব ভালোবাসি, এটা নিঃসন্দেহে। শুধু আমি কেন, পৃথিবীর মানুষ ভালোবাসে, সব মানুষই ভালোবাসে, কিন্তু ওই গালে হাত দিয়ে আমি গান শুনছি বা তা নয়, কিন্তু খুব ও যখন গান গায় সেটাও যখন আমার ভালো লাগে, আমার গানটা, কারণ বিষয়টাকে ভালোবাসি আমরা। আমার গানটা তো আমার নয়, আমি ঠিকমতো গাইতে পারলে তবে সেটা আমার মতো আমার হয়। আসলে আমাদের গান তাই বাজনাটা না ওরকম ভাবে আমরা ভাবি না যে আমরা গান গাইছি, আসলে রেগুলারের আমরা যা করি, যেমন ধরুন পুজো করছি, অন্যান্য আনুষঙ্গিক কাজ করছি, সবকিছুর সাথে গানটা আমাদের সম্পৃক্ত হয়ে গেছে। সবচেয়ে নিঃশ্বাস নেওয়ার মতো সত্যি ব্যাপার। সবচেয়ে বড়, আমি মাঝে মাঝে ভাবি যে আচ্ছা আমরা কী করি, আমাদের যে এই যে ওপরালা বহাল তবিতে রেখেছে, এর মানে খুব কৃতজ্ঞতা সহকারে বলছে ওপরালার ওপর, মানে অশেষ কৃতজ্ঞতা নিয়ে কিচ্ছু করি না, খাচ্ছি পড়ছি, সুখে রয়েছি, অত্যন্ত সুখে মনে আনন্দে গান গাইছি। এইটা যে মানুষ আমাদের এই সুযোগটা দিয়েছে, আর ওপরালার সঙ্গে মানুষকে আমি একাকার করে দেখি যারা শ্রোতা, এই যে পেয়েছি, এটা কি করে, মানে আমরা সকলে, ও গান করে, আমি গান, আমার মেয়েও তাই গান এবং থিয়েটার ও করে, সকলে আমরা এইটাই করি, এছাড়া আমরা কিছু করি না। মাননীয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতদিনে শিমলির গানও অনেক শুনেছেন। শিমলি এই মুহূর্তে এই ফ্রেমটাতে নেই, থাকলে ভালো হতো, তাহলে ফ্যামিলি আমাদের সম্পূর্ণ হতো ব্যাপারটা। আগামী দিনে নিশ্চয়ই এরকম একটা ফ্রেম হ্যাঁ, এরকম পাবো একটা যেখানে হবে, হ্যাঁ। তিনজনকেই একসঙ্গে আমরা এরকম কখনো পারিবারিক কিছু এরকম আপনি যেরকম করলেন স্বরূপবাবু, তা এরকম যদি হয় তখন মেয়েকে খুবই মিস করি আমরা। আগামী দিনে নিশ্চয়ই মিস করাটা থাকবে না, একসঙ্গে আমরা তিনজনকেই পাবো গান গাইতে। স্বপন বসু, আপনার সঙ্গে আবার ফের এক লাইনে যাই, তাহলে আরেকবার হ্যারি বেলাফোন্টের কথা বলি। আমি ওনার ওই ইন্টারভিউতে আরেকবার ওনাকে বলতে শুনেছিলাম, উনি বলছে জীবনে আমার গান গাইতে সব থেকে সুবিধা হয়েছিল যেটা, তাহলে আমি তো থিয়েটার করতাম, তো থিয়েটারে অভিনয় করতে গিয়ে আমি দেখেছি যা লেখা আছে আমার বলার সুবিধার জন্য একটা ওয়ার্ড আমি একটু পাল্টে বলতে পারতাম, এটা আমার গান গাইতে গিয়ে বড় সুবিধে হয়েছিল। স্বপন বসু, আপনারও তো বিষয়টা অনেকটা তাই, থিয়েটার। আমার খুব প্রিয় মানুষ, মানে ভীষণ ভীষণ ছোটবেলা থেকে হ্যারি বেলাফোন্টে, মানে খুব গান শুনতাম ওর। আর মানে ওর সবচেয়ে বড় কথা ওর পারফরমেন্স, ও যেভাবে লোকের সঙ্গে কমিউনিকেশন যে করতো, তারপর পিট সিগার, বব ডিলান, এনারা সকলেই কিন্তু আমার উপর একটা, মানে আমার খুব ভালো লেগেছে, সেটা খুব আমাকে আকর্ষণ করছে, একটা সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেশন গানের মধ্যে দিয়ে। হ্যারি বেলাফোন্টে কি মাতিয়ে দিতেন, মানে গানে, আমার ভীষণ প্রিয় মানুষ। তাই ওনার সঙ্গে যখন মিলে যায় আমার জীবন প্রণালী, আমি তো ওনাকে ফলো করে এগোইনি, আমি একসময় থিয়েটার করতাম। এই যে আমার মেয়ের মধ্যে নেশাটা গেছে, এই পোকাটা আমার থেকেই গিয়েছে, আমি বুঝতে পারছি, মানে থিয়েটার বলতে পাগল, আমিও থিয়েটার বলতে পাগল, আমি ভাবি, কিন্তু আমি উপরওয়ালা যে গলায় সুর দিয়েছে। তো একসময় বাদল সরকারের সঙ্গে ছিলাম যে যখন থিয়েটার করতে করতে, কিন্তু এই যে থিয়েটার করা, উনি থিয়েটার করতেন এক সময়, এবং থিয়েটারটা ভীষণভাবে আমাকে সাহায্য করেছে, আমারও ঘটনাগুলো তাই ঘটেছে কিন্তু। আর গ্রামে গ্রামে ঘোরা, এসব ব্যাপারগুলো, এই যে থিয়েটার করতে করতে আমি বাদল সরকারের মানে সংস্পর্শে এলাম। আমাদের একটা নিজস্ব দল ছিল সংসপ্তক বলে, নানা কারণে ওটা ভেঙে গেল। তখন আমি চুপ থাকার, আমি বসে থাকতে পারি, তখন বাদল সরকারের কাছে গেলাম, উনি আগে থেকে আমাকে অল্প একটু জানতেন। ওখানে যাওয়ার পর উনি আমার গান শুনে খুবই মুগ্ধ হয়ে গেলেন, এবং তারপর উনি বললেন, শোনো, তোমার থিয়েটার করার দরকার নেই, তুমি গানটা ঠিক মতো করো। হ্যাঁ, মানে ভালোবেসে বললেন যে থিয়েটার করা আমাদের অনেক লোক আছে, কিন্তু তোমার এই গানগুলো, আমার গানগুলো তখন বিশেষ ছিল। আমার মানে এটাই ছিল যে গান কমার্শিয়ালি হাটে বাজারে লোকে শুনতে পায় সেগুলো নয়, যেগুলো না শুনতে পাওয়া যায় না, গ্রামে গঞ্জে মানে ছড়িয়ে ছিঁড়ে থাকে না এমন ফুল, এই লোকগানগুলো ঠিক তাই। সেগুলো যদি আমি লোককে জানাতে পারতাম,
তো যার ফলে আমার সেই নেশা থেকে কিন্তু আমার এই লোকগানের ব্যাপারগুলো আমার চলে এলো। তারপরে হ্যারি বেলাফন্টের এই জীবনের সঙ্গে আপনি যা বললেন, যা জানি হ্যারি বেলাফন্টেকে, তা তার সঙ্গে আমার খুব মিলে গেল জীবনটা। ঠিক, এই মেলাটা আমরাও বড় উপভোগ করি। মাননীয় দর্শক, স্বপন বসু যখন কথা বলছিলেন হ্যারি বেলাফন্টে বলতে বলতেই বব ডিলানের নাম নিলেন। আমার একটা লাইন ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। বব ডিলান অত বড় গায়ক, সেই মানুষটাও হ্যারি বেলাফন্টের কাছে হারমোনিকা বাজাতেন এবং 50টি টাকা পেয়েছিলেন হারমোনিকা বাজিয়ে সেই সময়। আর এই পৃথিবীতে একমাত্র গীতিকার সেই অর্থে বা গায়ক গান গেয়ে নোবেল পেয়েছেন। স্বপন বসু, এটা আপনাকে জিজ্ঞেস করতে সব থেকে ভালো লাগবে। যেমন আমরা দেখেছি বিদেশি যারা লোকগান করেন ব্যঞ্জন নিয়ে গান করেন, হ্যারি বেলাফন্ট, আপনারও হয়তো তাই এক সময়, কিন্তু আপনি এখন যে ইনস্ট্রুমেন্টটা বাজান এটা তো ব্যঞ্জন নয়। হ্যাঁ, মানে আমি যেটা করেছিলাম, ব্যাঞ্জো, গিটার, আমাদের দোতারা, এই সব মিলিয়ে একটা ইনস্ট্রুমেন্ট আমরা মানে স্ট্রাকচার তৈরি করিয়েছিলাম। তা সেটা নিয়ে আমি নিয়ারবিন্দু, যেটা আপনি বলছিলেন যে স্বপ্ন তারা এই ব্যাপারটা, তখন ওই ধারণা নিয়ে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ারবিন্দু চৌধুরী, উনি ওটার নাম করেছে যে তুমি এটা ভেবে তোমার ভাবনা থেকে করা, এটার নাম দিলাম ওই স্বপন তারা বা স্বপ্ন তারা। এই আর কি। এই স্বপন তারা কি বাকি অন্য কেউ বাজাতে পারে? হ্যাঁ, সকলে আজকাল তো এটাই, এই ফর্মটাই, এটি এই ইনস্ট্রুমেন্ট। তখন সেটা আকৃতি ছিল অন্যরকম। তারপর ওই মুকুন্দ বিশ্বাসের কাছে গিয়ে উনি তখন এটার একটা অন্যরকম শেপ দিলেন, অন্যরকম শেপ দিয়ে তখন যাতে আরো সহজ হয়, তারপর থেকে এটা চললো। তার আগে কখনো ব্যঞ্জ তৈরি হয়নি, এই জিনিসটা তৈরি হয়নি। মাননীয় দর্শক, আমরা আসবো না, ক্যাপোটা সব জায়গায় ইউজ হয়, ক্যাপোট। সেটা তো আগে হতো না, আগে হতো, হতো আগে। মাননীয় দর্শক, আমরা আমাদের বাংলার গায়কদের বিষয়ে আসবো। বাইরের কথা হচ্ছে যখন, তাহলে আরেকজন মানুষের নামও স্বপন বসুর কথা এসছে, তার নামও একবার আসুন, পিট সিগার। আর তার প্রতিও মুগ্ধতা আছে স্বপন বসুর। আমি পিট সিগারেরও একটি ইন্টারভিউ পড়েছিলাম। পিট সিগার সেখানে একটি বড় ভালো লাইন বলেছিলেন, যাবতীয় স্বপন বসুর সঙ্গে বড় যাবে। স্বপন বসুর বেড়ে ওঠা সবকিছুই তো এই কলকাতা শহরটায়। পিট সিগার, তাকে বলা হচ্ছে যে জানেন আমি যেখানটা বেড়ে উঠতাম নদী ছিল একটা, আর একদিন দেখলাম সেখানে একটা তেলের ট্যাঙ্কার তৈরি হলো, আস্তে আস্তে 12খানা হয়ে গেল। পলিটিক্যাল নেতা, মানুষটা খারাপ না, তাকে বললাম এ কি হচ্ছে, মানুষ তো মরে যাবে। উনি বললেন গ্রো করতে গেলে গ্রো করতে দিতে হয়, না হলে মানুষ মরে যায়। পিট সিগার বললেন আমার মনে হলো ভদ্রলোক ঠিক বলেছেন, কোনো ভুল বলেননি। আমি কোনো তর্ক করলাম না, কিন্তু বাড়ি এসে রাত্রিবেলায় মাঝরাতেও আমি বিছানায় না শুয়ে বসে বসে ভাবলাম, তাহলে উনি যেটা বললেন তার মানে কি এই, মানুষ যত বেশি গ্রো করবে তত তাড়াতাড়ি মরবে। স্বপন বসু, আপনার এত প্রিয় গায়ক এবং আপনি কলকাতা শহরটায় বেড়ে উঠেছেন, নদীর পাড়ে নয়, কিভাবে দেখেন গোটা বিষয়টা? দেখুন, শহরের মধ্যে কলকাতা শহরটাও তো একটা গ্রাম, কিন্তু এখানে শহর মানে মানুষ তো বাঁচার তাগিদে একসঙ্গে জড়ো হয়, আর একটা নদীর কাজ ঘিরে সব কিছু বেড়ে ওঠা। কলকাতা তো সেই সময় একটা বাণিজ্য কেন্দ্র ছিল, সেইভাবেই এর বসতি এইভাবে বেড়ে গেছে। নাহলে আগে তো গ্রামই ছিল। এই যে আপনি এসছেন আমার বাড়ি বালিগঞ্জে, এটা গঞ্জ ছিল। আমরা বাজারে যাই, সেটা গড়িয়াহাট, সেটা হাট ছিল। তাহলে এই নামকরণগুলো তো হতো না। আমাদের গ্রামে থাকবে। পাশে দেখুন একটা গাছ আছে, আম গাছ, একটা জাম গাছ, দেখুন জামের মুকুল ধরে কত সুন্দর জাম ধরেছে। কিন্তু আমরা ঘিরে ধরে যেখানে সভ্যতা এগিয়েছে, মানে সভ্যতা মানে কথাটা সভ্যতা বলি, কিন্তু যেভাবে হোক, যেমন করে বললেন যে এই কিছু দূষিত হবে, কিছু মানুষ এগোতে গেলে এমন কিছু, কিন্তু এগোতে গেলে মানুষের ক্ষতি হবে। ক্ষতি করে এগোনোটা কোন মানুষের অগ্রগতি বলে আমি ধরি না। এই জায়গাটা আমি ডিফার করি, আমি ওই জায়গাটায়। কিন্তু এটা তো শহর বলেই এটা হয়েছে, কিন্তু গ্রামের মধ্যেও কিন্তু একটা অন্তঃসলীলা রয়েছে। হ্যাঁ, গ্রাম দেখুন, আমি শহরে বড় হয়েছি, আমি শহরে বড় হয়েছি, কিন্তু মনটা হচ্ছে মানুষের আসল। আমার সেই মনটা ছিল বলি না গ্রামে ছুটে ছুটে গেছি, আর শহরে বসেই না গানের লোকগান আঁকড়ে নিয়ে বসে আছি। তাই সেই মনটা তো থাকবেই। মাননীয় দর্শক, জানতে ইচ্ছা করছে এই মনটা হলো কি করে ওনার? মানে এমনও তো হতে পারতো, আমি যতদূর জানি, যে কলকাতা শহরের এই 3 ঘেরা মাঠে খেলার মতো এক ফুটবলার হয়ে উঠবেন স্বপন বসু। এই যে আপনি কথাটা বললেন অদ্ভুতভাবে, জানি না, ফুটবলার হওয়া আমার একসময় স্বপ্ন ছিল, জানেন। ফুটবলটা আমি মানে একটা নেশা ছিল আমার। মানে আমার জীবনে এত কতগুলো অধ্যায় গেছে না। আমার দাদা মানে দাদার জন্যই আজকের এই জায়গায়
সত্যি কথা বলতে দাদার প্রসঙ্গটা ওই কারণে আসছে, আমি এখানে বসে আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন, এটার পেছনে কিন্তু আমার দাদারই ভূমিকা সবচেয়ে বেশি, দাদা এবং মা এবং দাদা। কারণ দাদা হচ্ছে আমার উপরে 3 দিদি, তারপর দাদা। তাদের প্রশ্রয় ছিল ওই আমাদের খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাংলাদেশ থেকে আমরা এখানে এসে ওই কষ্টের মধ্যে কিন্তু তাদের এই প্রশ্রয় ভালোবাসা ছিল বলেই আজকে কিন্তু আমি আপনার সামনে বসে কথা বলার যোগ্যতা রাখছি, যতটুকু আমি যোগ্যতা রাখি। তো এইগুলো কিন্তু সেই কারণেই ব্যাপারটা। আপনি যে প্রশ্নটা করছিলেন, কি ব্যাপারটা বলছিলেন? হ্যাঁ, ফুটবল। তা সেই সময় আমার দাদা যেটা বলেন, আমি তবলা শিখেছিলাম এক সময়, তারপর ফুটবল নিয়ে নেশা, ফুটবলার হবে এরকম একটা ব্যাপার, তারপর থিয়েটার নাটক করলাম, তারপর আবার গান। দাদা খুব আমার বন্ধুকে বলতেন যে ও যে কী করবে, আমরা খুব কনফিউজড, শেষমেশ কী করবে, এত সব কিছুর মধ্যে রয়েছে। কিন্তু গানটা ওই আমার জীবন একটা অন্তঃসলীলার মতো, সে খেলার মধ্যেও গান, তবলার মধ্যেও গান, ফুটবলের মধ্যেও, ফুটবল খেলার পরেও বন্ধু বান্ধবের সঙ্গে বসে গান বাজনা, এগুলো কিন্তু চলছিল। গানটা যেন কীভাবে নিঃশ্বাসে প্রশ্বাসে রয়েছিল আমার সঙ্গে, সেই কারণে এটা হয়। আপনারা বোধহয় ফরিদপুরের মানুষ? হ্যাঁ, ফরিদপুরে। আপনার আচ্ছা, ফরিদপুর আর ঢাকা, পাক্কা বাঙাল, একদম বাঙাল পরিবার। একদম বাঙাল। আমাদের জিজ্ঞাসা, আচ্ছা এই যে 50 টাকার কথা বললেন বব ডিলানের, শুনেছি আপনিও বোধহয় প্রথম গান গেয়ে 20 টাকার চেক পেয়েছেন। আরে আপনি এত সব খবর আপনি কিভাবে রাখলেন, মানে অবাক হয়ে যাচ্ছি। ঠিক বলেছেন। জনমেলা 78 বলে একটা অনুষ্ঠান, মানে 78 সাল তো গেছে, জনমেলা 78, সেটা ওই তখন হতো ওই যেখানে আমাদের আগে বুক ফেয়ার হতো একাডেমির উল্টো দিকে, সেখানে জনমেলা 78 বলে একটা হয়েছিল, সেখানে গান গেয়েছিলাম। গান গেয়ে তো আমি চলে আসছিলাম, তো বলে আমাকে, ভাই তুই কোথায় যাচ্ছ, দাও তোমাকে ডাকছে ওখানে। আচ্ছা, গিয়ে দিক বলে আপনাকে 20 টাকার একটা চেক আছে, মানে পেমেন্ট আছে একটা, 20 টাকা একটা পেমেন্ট পেয়েছিলাম আর কি। তখনকার 20 টাকা অবশ্য সেই সময় একটা তবু একটা মূল্য ছিল, 20 টাকা না, খুব মূল্য ছিল। আর তার চেয়ে বড় মূল্য যে আমি গান গেয়ে একটা অর্থ উপার্জন করতে পেরেছি, ওটা একটা বিশাল ব্যাপার। লোকগান নিয়ে গোটা জীবনটা কাটালেন, বাকি জীবনটাও কাটাবেন। এই লোকগান আর অন্যান্য গান, মানে আপনার ঘরণীয়, তিনি তো লোকগান গান না, গান সেই গান, সে গানগুলো মানুষ শোনে। এই বর্ডারটা কি দু ধরনের গানের? দেখুন, এই দু ধরনের হওয়াতে না আমার এটাও আমার ভাগ্য, এটা আমার লাক। ও যে লোকগান গাইতো, তার থেকে ও যে অন্য গান, এই যে ঠুংরি গাইছে, এবং লোকে ভাবে কি গানটা গান, কিন্তু গানটা যে একটা অধ্যয়নের ব্যাপার। আজকে ও এটা নিয়ে যেভাবে স্টাডি করে এবং যেভাবে পড়ে থাকে, এটা থেকে আমিও এনলাইটেড হই, মানে আমি অনেক কিছু শিখি ওর এই বিষয় নিয়ে, বা কিছু অনেক কিছু ব্যাপার নিয়ে এগুলো জানতে পারি, বা আমার একটা রিলিফ হয়। এটা আমার ব্যক্তিগত কথা বললাম, হ্যাঁ, সেটা তো আমার ভালো লাগে যে এটা। এবং এই দেখাটায় ওর সঙ্গে দেখা হয়, কিন্তু ও গান গায় বলে বা বলে তা নয়, কি গান শুনে নয়, এমনি কোনো একটা যোগাযোগ, কোনোভাবে একটা যোগাযোগ হয়েছে, ওই যোগাযোগ থেকে, ভালো লাগা থেকে, ও সব কিছু থেকে, তারপর তখন গান শুনে আরও মুগ্ধতা তখন আমার মধ্যে কাজ করে। স্বপন বসু, আমি খুব স্পেসিফিক একটি লাইন আপনাকে বলতে চাই, তাহলে আমি বিভিন্ন সময় আপনার কথা শুনেছি, আপনি জানি না আপনি কখনো ভেবেছেন কিনা, আপনার কথায় এমনটা প্রকাশ পায় আমাদের দূরের মানুষদের কাছে, তা হলো আপনি যেহেতু লোকগানটা এত পছন্দ করেন, ওটাই বাঁচেন, আপনার কথায় আসে অন্য গানটা ঠিক আছে, লোকগানটা এই গান। ঈশ্বর কি এই জন্যেই সৈনী দেবীকে আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন যে তোমাকে এই গানটাও শুনতে হবে? না, আসলে ঠুংরির সঙ্গেও কিন্তু একটা আমাদের প্রাচীন গান, ওই যে বললো 5000 বছরের পুরনো সংস্কৃতি, কিন্তু তার সেটা বয়ে চলেছে, তার মধ্যেও সেই অস্তিত্ব কিন্তু রয়েছে। হ্যাঁ, লোকগান থেকে কিন্তু এসেছে। আজকে সব গান, মানে যে কোনো ওস্তাদেরা বলে গেছেন, ফোক টু ক্লাসিক্যাল, লোকগান থেকেই কিন্তু সমস্ত রাগ রাগিনী এইগুলো এসেছে, যার ফলে কিন্তু কোনো জায়গায় সংঘাত হয়নি, বরং আরো সমৃদ্ধ হয়েছে। 7-12 স্বরেই তো সব গান হয় না? সে তো সব গান, কিন্তু আমি বলছি ক্লাসিক্যাল, আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত বা কিছু, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা বেশ কি অনেকটা গুরুগম্ভীর হয়ে যাচ্ছি। তাহলে স্বপন বসুকে অনুরোধ, বা সৈনীদেবীকে অনুরোধ, কেউ আর একজন একটা গান যদি, তুমি একটা গান করো না, তুমি একটা গান করো, সুন্দর, আপনি একটা গান করুন। আমি এই প্রসঙ্গে একটু বলছি, এটা একটা পাহাড়ি রাগ, মিশ্র পাহাড়িতে আমি একটা দাদরা গাইছি, একটুখানি অংশ। পাহাড়ি কিন্তু একটা লোকগানের ধুন, আসলে সেই ধুন থেকেই আমরা কখনো দাদরা, কখনো ঠুমরি,
এর মধ্যে সেই সুরটাকে, সেই রাগটাকে প্রয়োগ করি। এখন রাগ হিসেবে আমরা ক্লাসিক্যাল মিউজিকে সেটাকে ব্যবহার করি। হ্যাঁ, মিশ্র গাইছে মানে অন্য রাগের ছায়াও আসবে পাহাড়ির মধ্যে। তাহলে যাবে এটা সুরটা একটু অতটা সংঘাত করবে না, ভালো লাগবে। দে রে না রে 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 আ রে রে না রে রে सरे मा रे जाओ कान्हा करो ना मुझसे रे जाओ कान्हा करो ना मुझसे मोरी सारी चुनरिया भिजोई, मोरी सारी चुनरिया भिजोई, जाओ कान्हा ओ जाओ कान्हा, जाओ कान्हा करो ना मुझसे जाओ कान्हा करो ना मुझसे मोरी सारी चुनरिया भिजोई, जाओ कान्हा ओ जाओ कान्हा, जाओ कान्हा। মাননীয় দর্শক, এই ঘরটার মধ্যে যে পরিবেশটা তৈরি হয়েছে না এখন সোহিনী বসুর গানের পর, অপূর্ব লাগছিল। দুজনে কি সুন্দর করে, একজন গাইছেন আর একজন সঙ্গত দিচ্ছেন, সুর ঠিক করছেন, তাল ঠিক করছেন। সিরিয়াস বা অন্য কোনো আলোচনায় যাওয়ার আগে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে দুজন কি, আচ্ছা আপনাদের সংসারে ঝগড়াঝাটি হয় নাকি একজন গান গেয়ে দিলেই তো আর একজন শান্ত হয়ে যাবে? ঝগড়াঝাটি ছাড়া সংসার হয়? আমাকে এইটাও বলুন। আমি কিন্তু এমন সুরেলা সংসারও কজনের বাড়িতে পাওয়া যায়? ঝগড়াঝাটি মানে বলে ব্যাপারে নিয়ম পড়ি হয়, ওটা কোনো ব্যাপার না। মানে আপনি লোকগান দিয়ে ঝগড়া করে উঠলেন ওই সুরে, সৈনী দেবী একটা রাগের গান শোনালেন। যাই হোক, আমরা আবার হেমাঙ্গ বিশ্বাসে আসবো, সলিল চৌধুরীতে আসবো, অনেকেই আসবো। পিটসিগারের কথা উঠেছিল, ওনাকে দিয়ে লাস্ট আর একটা জিনিস জিজ্ঞাসা স্বপন বসুকে, কারণ এত বছর ধরে এই বাঙালিকে গান শুনিয়ে যাচ্ছেন সেই গানগুলো যেগুলো হয়তো আমাদের কোনোদিনও শোনা হতো না, উনি গিয়ে তুলে নিয়ে এসে সেই গানগুলো শুনিয়েছেন আমাদের। আচ্ছা, পিটসিগারকে একবার বলতে শুনেছিলাম, উনি বলছেন আমার কোথায় কষ্ট লাগে জানেন তো, দুঃখ লাগে, তা হলো আমি মানুষকে গান শুনিয়েছিলাম যাতে ওরা ডিপ্রেশন ভুলে না যায়, ওরা ডিপ্রেশনকে মনে রাখে আর তারপর সেই ডিপ্রেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু হলো কি জানেন, এত বছর পরে বুঝতে পারি 100 জনে 98 জনই ওরা আমার গান শোনার পর ডিপ্রেশন ভুলে গিয়ে আমার গানে মজে গেল। আমি এ চাইনি। স্বপ্ন বসু, কি অসাধারণ কথা। এটা বার্টল ব্রেস্টও বলেন যে আমার থিয়েটারের মধ্যে আমি কখনো চাই না সে মানুষ ইমোশনে, আবেগে নিমজ্জিত হয়ে যাক। আমি চাই তারা যেন বোঝে আমি এটা এখন অভিনয় করছি, কিন্তু আমি এটা অভিনয় করছি, আমি এটা কিন্তু এর নির্যাসটুকু চাই। যেমন কোনো চেয়েছেন যে যেন মানুষ জেগে ওঠে। কিন্তু ব্রেস্ট ঠিক এই কারণে ভেবেছেন অ্যালিয়েনেশন, থিওরি অফ অ্যালিয়েনেশন, যে আমি থিয়েটার করতে করতে হঠাৎ করে তাকে ঝাঁকুনি দেওয়া যায়, মশাই আপনি কেন আবেগে ভাসছেন, আমি কিন্তু থিয়েটার করছি, আমি কিন্তু সেই মানুষটা নই, মানে চরিত্রের মানুষটা নই, আলাদা। মানে এইটাই ব্যাপারটা, এইভাবেই ভেবেছে মানুষ। কিন্তু মানুষ কোন পথে কিভাবে যাবে সে তো মানুষ বলা খুব সবসময় মুশকিল হয়ে যায়। ঠিক কথা। আপনাকে যদি মূল্যায়ন হিসেবে জিজ্ঞেস করি যে এত বছর ধরে মানুষকে গান শোনানোর পর মানুষ আপনাকে তো ভালোবেসে গেল, কিন্তু তার যিনি গান শোনালেন এতদিন, তারও তো একটা মূল্যায়ন হয় যে আমি এইটা চেয়েছিলাম, ভালোবাসা তো পেয়েছি, আর কি চেয়েছিলাম, কি পেলেন? না, আমি খুব সত্যি কথা বলি, দেখুন গান গিয়ে যে আমি একটা মানুষকে প্রকৃত মানুষ বা কি এমন করে দেবো সেটা আমি কখনো ভাবিনি।
আমি ভেবেছি আমি যেন মানুষ হিসেবে থাকতে পারি, সে মনুষ্যত্ব বজায় রেখে শিরদাঁড়া সোজা রেখে থাকতে পারি, এটা আমার চাওয়া। মানুষকে আমি পাল্টে দেবো এত বড়, আমার ক্ষেত্রে সেটা উদ্ধত্ত হয়ে যাবে। কেন প্রথম কথা আমি ঋষি নই, মনীষী নই। আমি গান গেয়ে আনন্দ পেয়েছি এবং এমন একটা আমি চেয়েছি, এমন একটা কিছু করেছি আমি আনন্দটা পাই, তার মধ্যে একটা পবিত্রতার চেয়ে বড় কথা একটা রুচিশীল কিছু হয় এবং তার জন্য একটা কন্টেন্ট থাকে, একটা বিশেষ মানে শুধুমাত্র একটা কিছু করার জন্য কিছু করে দিলাম তা নয়, সেটার মধ্যে যেন একটা সার বস্তু থাকে, এটা আমার চাওয়া। কিন্তু মানুষকে আমি শুদ্ধ করে সেটা থিয়েটারও করেছি, আমরা দেখেছি। দেখুন সেই যদি হতো, আর এখনকার অভিজ্ঞতা তো মানে এগুলো ওনারা দেখে যাননি, বার্টন ব্রেস্ট বলুন, হ্যারি বেলাফন্টে বলুন, বা এইসব মানুষগুলো তারা দেখে যাননি, তারা এইসব স্বপ্ন দেখেছেন। কিন্তু মানুষ বড় বিচিত্র, মানুষের মন বড় বিচিত্র, কখন আপনি সে কিসে তুষ্ট হবে না হবে আপনি কিছু জানেন না। তাই আমি চাই না, আমি চাই আমি যেন ঠিকঠাক থাকতে পারি, মানুষ হিসেবে ঠিকঠাক থাকতে। আমাদের জানতে ইচ্ছে করছে, আমরা প্রবাদ প্রতিমিত ভাবি হেমাঙ্গ বিশ্বাস, ওনার সান্নিধ্য কিভাবে পেলেন? ওই থিয়েটার করতে করতে যখন আমি থিয়েটার কার্জন পার্কে থিয়েটার করতাম, আমরা লোক মানে গান গেয়ে লোকজন জড়ো করতাম, ফ্লাইং বাদল সরকারও করতাম, তখন আমাদের সংসপ্তক যে গোষ্ঠী আছে তারাও করতাম, আমরা একসাথে করতাম। আর তখন গান গিয়ে জড়ো আমাদের গাজির গান, এই গান, কবি গান, এইসবগুলো খালি গলায় উদাত্ত, কোনো মাইক ফাইক নেই, লোকজন জড়ো হয়ে গেলো, যেই লোকজন জড়ো হয়ে গেলো, বেশ লোকজন জড়ো হয়ে গেলো, তখন আমরা থিয়েটার করতাম। কিন্তু নিয়মিত করতে করতে এমন হলো দর্শক আগে থেকে বসে থাকতো, প্রচুর ভিড় করে দর্শক হয়তো দেরি হচ্ছে, আমাকে হচ্ছে কি ভাই কখন হবে শুরু, না হবে, হ্যাঁ ওই গান ধরতাম। তখন সেই গানের সংগ্রহের জন্য হেমাঙ্গ বিশ্বাসের কাছে যেতাম, হ্যাঁ সেই সব গান। আমরা তো ভুলি নাই শহীদ, এ কথা ভুলবো না, তোমার কলজার খুনে রাঙ্গাইল কি আন্ধার জেলখানা। এই গলা ছেড়ে এইসব ধরতাম সব গান সেই সময়, আর মানুষও উদ্দীপ্ত হয়েছে আসতাম, সে একটা উদ্দীপনার ব্যাপার, তখন মনে হতো সব ব্যাপার। উনি তো বেশ কয়েকটা ভাষায় সড়গড় ছিলেন, বাংলা বলতে পারতেন, অসমিয়া বলতে পারতেন, ইভেন চাইনিজ চীনা ভাষা তো বেশ রপ্ত করেছিলেন। চীনা ভাষা গান আপনার কি এরকম কখনো হয়েছে আপনি বাংলা ভাষাটার বাইরে গিয়ে অন্য কোনো? হ্যাঁ, আমি চীনা গানও মানে শিখেছি। আমি কয়েকটা যেভাবে বানিয়ে করা যায়, চীনা ভাষা তো আমি বলতে পারি না, টুকরো টুকরো কিছু কিছু গান। চীনা রাষ্ট্রদূত ওখানে চীনা কনসুলেট থেকে লোকজন হেমাঙ্গদা বাড়িতে এসেছিলেন, সেখানে তারা আমার গান শুনে খুব মুগ্ধ হয়ে আমাকে এক সুন্দর ক্যালেন্ডার দিয়েছিলেন। হ্যাঁ, সেগুলো আমার খুব পাওয়া। হেমাঙ্গদের বাড়িতে বেশ কিছু ডেলিগেটস এসেছিলেন, আর ওরকম কিছু কিছু গান টুকটাক তুলেছি। যেমন একটা গান এই মুহূর্তে আমার মনে পড়ছে, তুং ফাং হং থায়ান সিং তুং কো চলি অকমাও থে তুং থা ওয়ে রেন মিং থা সিং ফু হুয়ার হেয় থালি রেন মিং তো সিং ফাং। পূব দিক লাল সূর্য ওঠে, চিন দিল পৃথিবীকে মাউসে তুম, প্রাণ তার জনতার সুখের তরে হওয়ার হেয় তিনি জনতার মুক্তি করেন দান। মাননীয় দর্শক, আপনি যা ভাবছেন আমিও তাই ভাবছি, আমাদের মধ্যে সেটাই হচ্ছে। একটা নাম বেরিয়ে এলো গানের মাধ্যমে, একটা নাম বেরোলো, এই সুযোগে প্রশ্নটা করেই ফেলা, শুধু হেমাঙ্গ বিশ্বাস কেন, আমাদের বাংলায় যত গায়কের নাম পরবর্তীকালে করব এবং যাদের কথা অলরেডি বলে ফেলেছি বা বলা হয়নি, লোকগান করেন, বিশ্ববিখ্যাত মানুষ, বাংলা বিখ্যাত মানুষ, ভারত বিখ্যাত মানুষ, এদের মধ্যে একটা রাজনৈতিক সত্তা থাকে, বামপন্থী সত্তা থাকে, কমিউনিস্ট পার্টির সঙ্গে এদের যোগাযোগ থাকে। মাসুদিকের নাম নিলেন, স্বপন বসুকে তো সেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে দেখিনি, এই দূরত্ব বজায় রাখলেন কি করে? রাজনীতি মানে রাজার নীতি ঠিক নেই, কি করে করবো সেটা? তাছাড়া সবচেয়ে বড় কথা দেখুন, আমি মানববাদী মানুষ, আর কোনো বাধা এখন আমার মধ্যে নেই। হ্যাঁ, কারণ
আমার তো সন্দেহ হয় যে মার্কস নিজে এখন থাকলে তিনি কমিউনিস্ট পার্টিতে থাকতে পারতেন কিনা। হ্যাঁ, সুতরাং আমার ওগুলো নিয়ে আমরা মানে আমি নিজে খুব বিভ্রান্ত বোধ করি। রাজনীতির জায়গাটা, সকলের অবস্থানের জায়গাটা আমি আমার গানটা নিয়ে আছে। গানটার মধ্যে যদি কিছু সারবস্তু থাকে তাহলে আছে, তাহলে আমি আছি, আর যদি না থাকে আমি নেই। মাননীয় দর্শক বুঝতে পারলেন, এই বিষয়ে আমরা আরো অনেক কথা বলতে পারি, কিন্তু তা না, বড় কচকচানি তৈরি হবে, সেটা চাইছি না। স্বপনবাবু নিশ্চয়ই মানুষ চায় না সেটা, মানুষ এখন চায় না সেটা। রাজনীতির বাইরে বেরিয়ে আসি, রনেন রায়চৌধুরী, ওনার তো অনেক প্রভাব আপনার উপরে। ভীষণ ভাবে। কেন? আমার মধ্যে যদি সবচেয়ে বেশি কারোর প্রভাব থাকে তিনি হচ্ছেন রনেন রায়চৌধুরী। এটা কেন, কিভাবে? এটা সেই মানুষটাকে আমি যেভাবে আঁকড়েছি, এবং হয় কি কাউকে ভালোবাসা আমরা আঁকড়ে ধরি তো, আর কিন্তু অন্য জায়গা থেকে ধরুন আপনি কাউকে দেখে আঁকড়ে ধরলেন, সেও যদি আপনাকে জাপটে ধরে আঁকড়ে ধরে, সেই ভালোবাসা কিন্তু অন্য, সেটা খুব কম ঘটে। আমার জীবনে সেটা ঘটেছিল ওনার ক্ষেত্রে। আমি সবাইকে আঁকড়ে ধরেছি, কিন্তু উনিও আমায় আঁকড়ে ধরেছিলেন। নিশ্চয় কোনোটা মানে সেই জায়গাটা আমাকে বেশি রকম রনেনদাকে মানে নিমজ্জিত আর কি যাকে বলে। এমন হতো দুজন কখনো একসঙ্গে গান গাওয়া? হ্যাঁ, সেরকম হয়েছে। ওনাকে হয়তো কোথায় গাইতে বলেছে, তখন হয়তো উনি বললেন স্বপনের সঙ্গে আগে যোগাযোগ করো, হ্যাঁ আমি যদি ফ্রি থাকি তবে উনি গাইবেন, মানে এরকমভাবে উনি হয়তো কোনো কথা বললেন। হয়তো আমি কোনো জায়গায় ফ্রি ব্যস্ত আছি বা কিছু ব্যাপার, উনি এইভাবে আমায় ডাকতেন। ওনার সঙ্গে, ওনার গানের সঙ্গে বাজানো হলে আমি বাজাতাম তখন। শনি বসু, এই সান্নিধ্যগুলো কি স্বপনবাবু একা পাচ্ছেন না আপনিও পাচ্ছেন? এটা তো আমার বিয়ের অনেক আগে এগুলো এই গল্প ছেলেবেলার কথা, এগুলো সেই বেড়ে ওঠা, গান দিয়ে বেড়ে ওঠার সময় এই গল্প শুনেছে। গল্প তো আমি অজস্রবার শুনেছি, দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওনার যে বেড়ে ওঠার সময়টা, উনি যখন বেড়ে উঠেছেন তখন আমি এসেছি। স্বপন বসুকে স্টেজে কেমন হয় না, আমরা সাজিয়ে গুছিয়ে দিই একটা মানুষকে। একজন তো তাকে দুনিয়ায় দেখছে, তিনি দুনিয়ার মানুষকে ভালো লাগাচ্ছেন, কিন্তু তাকে তো যত্নে রাখতে হয়। স্বপন বসুকে কতটা যত্ন করে আগলে সাজিয়ে স্টেজে পাঠাতেন? আমি এই ব্যাপারটা আমি বলি, ওর পক্ষে বলাটা তো ঠিক নয়। সেই ব্যাপারে আমি খুব সুন্দর, মানে আমি ওর সামনে বলতে চাই না, আমি সব কথা সামনে বলি না। হ্যাঁ, কারণ অনেক সময় তুমি তো কিছুই বলো না, তুমি তো এই যে ব্যাপারটা, এটার মধ্যে তো মজা আছে, কিছু ঝগড়ার তো উপকরণ চাই। কিন্তু আমি সেদিকে খুব সৌভাগ্যবান। সবচেয়ে বড় সাংগীতিক, একটা সঙ্গীতের মানুষ, একজন সঙ্গীতের মানুষকে যেভাবে বুঝবে অন্য মানুষের তো সেভাবে সম্ভব নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে বললাম যে সাজিয়ে গুছিয়ে না, খুব আটপৌড়ে পাওয়াটাকে আমি বেশি পছন্দ করি। আদিক্ষেতা যেন না থাকে তার মধ্যে, এটা এবং সেটা নেই বলে আমি বেশি স্বস্তি বোধ করি। আর কোনো কিছু আরোপিত ব্যাপার আমাদের কারোর মধ্যে নেই। আমরা খুব মাটির কাছাকাছি মানুষ, এবং মাটির সাথেই থাকতে ভালোবাসি। স্বপন বসু যে ধরনের গান গান, তাতে স্টেজে ওনাকে বড্ড বেশি স্মার্ট লাগে। এই স্মার্ট লাগার পেছনে আপনার অবদান কতটা? আমার কোনো অবদান নেই, যার যার অবদান তার নিজের, এর মধ্যে একটিটাও আমার কোনো অবদান নেই। উনি ওনার স্টাইল, উনি সমস্ত এ টু জেড উনি যখন হয়ে গেছেন তারপর আমার আসা হতে, আমার কোনো এখানে কোনো কন্ট্রিবিউশন, হ্যাঁ না উৎসাহ আছে, সেটা অন্যরকম ভাবে ডিস্টার্ব না করে যে উৎসাহ দেওয়া সেটা আমি করি। এই কথাটা খুব সুন্দর বলেছি যে দেখুন, আমরা ভাবি কি অনেক উৎসাহ দাও, একটা ছেলে বাড়িতে ছেলে মেয়ে গান গাইবে, উৎসাহ দিয়ে গান বাজনা হয় না। কিন্তু আমাদের উল্টো, যার যে আগ্রহ থাকবে তাতে বাধা না দেওয়া, সেটাও কিন্তু উৎসাহ। মাননীয় দর্শক, লাইনটা আরেকবার রিপিট করে পজ করে ব্যাক করবেন, 10-20 সেকেন্ড আবার শুনবেন কি বলে গেলেন। সত্যি তাই দেখবেন, মানে একটা কি বলুন তো, কি হলো তুমি ছেলে মেয়ে গান গাইতে বসলে না, ছবি আঁকলে না, আমরা এইভাবে না তাদের উৎসাহটা নষ্ট করে দিই। কিন্তু তার আগ্রহটা পারিপার্শ্বিক দিক থেকে বাড়িয়ে তুলতে হয়, তাকে এমন একটা সময়, এমন একটা পরিবেশ দিতে হয় যেন তো তার সেই ইচ্ছেটা হয়। সেই ইচ্ছেতে আমি এখানে একটা, এটা তো বলা হলো, এর থেকে যেটা ওনার সম্বন্ধে বলা, এতটাই নির্লিপ্ত। আপনি বলছেন না স্টেজে খুব স্মার্ট লাগে, আর যাতে স্মার্ট লাগে সেই জন্য আমি তাকে সবসময়ের জন্য প্রভোগ করি একটা ব্যাপারে, যে তুমি একটু ভালো জামা কাপড় কেনো।
না আমাকে বলে যে এই যে এটা কি পরে বেড়েছো, এটা অমুক করে বেড়েছো, সেই অমুক করেছো। কিন্তু আজকেও কিন্তু জামাটা এটা তুমি জামা পরেছো, এখন তো আমি জামা পাল্টাবো না, সেই জন্য ও বোধহয় কালারটা ম্যাচিং করে বোধহয় পড়েছে। ঘরের ভেতরে কথা একটু বলে দিলাম, কি আছে না আসলেই তাই, মানে খুবই মানে না আমরা সাধারণভাবে থাকতে ভালো লাগে। বিলাসিতাকে আমরা কেউ বিশ্বাসী নই, আমরা খুব সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে ভালোবাসি, অসাধারণ কিছু নয়। আপনারা এসেছেন, এটা আমরা ধন্য। আর ওনার জন্য আমি এখানে বসেছি, আমার জন্য আমি বসেছি, আমি এটা মনে করছি না। মাননীয় দর্শক, আমরা এভাবে ভাবছি না, উনি বিনয় করে বলছেন। বিনয় করে বলছে, এটা বিনয় করে বলছে। ঠিক, আমরা যতটা বোঝার, আপনারা যেমন বুঝছেন আমরা তেমন বুঝছি। আমি স্বপন বসুর কথাই বলতে শুনেছি, বড় নদী প্রিয় মানুষ বোধহয়, খুব এক চিলতে আমার নদী ভালো লাগে আর পাহাড়। আমার সমুদ্র থেকে ছোট চিলতে নদী, পাহাড় বেয়ে কোনো নদী, তার মধ্যে অনেক অনেক আপন লাগে, অনেক। আর পাহাড় একটু বলে দিই, ভীষণ খাদ্যরসিক কিন্তু। হ্যাঁ ওরে বাবা, আর আমার এই ব্যাপারে সৌভাগ্য যে অসাধারণ রাঁধুনি পেয়েছি আমি, মানে আমি অসাধারণ ড্রাইভার পেয়েছি, উনি অসাধারণ রাঁধুনি পেয়েছেন। এটা কি ভালো মেল বন্ধন। আমি ভালো চালক পেয়েছি গাড়ির, আর উনি রাঁধুনি পেয়েছেন যে একসঙ্গে খাওয়া দাওয়া করে। আমরা খাওয়া দাওয়া করতে না, আমরা খাওয়াতেও ভালোবাসি। আমাদের মানে অতিথির লিস্ট বেশ লম্বা হয়। ঘুরতে চলে যান একসঙ্গে। এই তো কদিন আগে আমি, খুব কম হয় কারণ উনি খুব বিজি থাকেন, আর আমারও একটুখানি ক্লাস থাকে বলে আমাদের ঘোরাটা মানে সেই অর্থে রেগুলার হয় না, কিন্তু হলে খুব ভালো রকম হয়। বলো যখন এই কদিন আগে আমরা, কিন্তু খুব এনজয় করি। এবার আমি পাহাড়ে বলো সেটা, এবারে আমি বোম্বেতে গিয়েছিলাম, এরকম আমাদের ওখানে আমি গাড়ি চালিয়ে প্রায় 300-350 কিলোমিটার পাহাড়ের ওপরে চালিয়েছি গাড়ি। সেখানে গিয়ে মহাবালেশ্বরে গিয়েছিলাম, আমি একা খুব এনজয় করি গাড়ি চালানো। এই গলা ঈশ্বর দিলেন আপনাকে, নিজে তার উপর তৈরি করলেন, কি করে করলেন? পুরো দেওয়া সত্যি, এবং এত সুন্দর, মানে এই যে দিয়েছে বলে না, ওই আহ্লাদে খালি গাইতে ইচ্ছে করে, এবং আহ্লাদে গাই। ঈশ্বর গলা দিয়েছে, সেই আহ্লাদে গান গাইতে ইচ্ছে করে। কি লাইন বলেন মানুষটা! আমি আমার এতদিনের, আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা, আমরা বলি না গানের টান, মাটির টান, উমুকের টান, স্বপন বসুকেই একমাত্র বলতে শুনি গানের প্রতি হ্যাংলামি আছে লোকটা। হ্যাঁ, আমি ভীষণ গান হ্যাংলা, ছোটবেলা থেকে আমি মানে খুব গান হ্যাংলা। আমার গান মানে ভালো গান আমাকে মানে ছুটিয়ে বেড়ায়। গানের টানে আমি যে গ্রামেগঞ্জে ঘুরেছি, কাব্য করে কিন্তু বলা যায়, একটু বেশি বলতে গেলে, যে গ্রামের মানুষ আমাকে এমন মুগ্ধ করে, গ্রামের এমন পরিবেশে না, গান আছে তাই যাই। ওখানে গান আছে, আসল মাটির গান, যে সুন্দর ভাবের গান রয়েছে, সেই টানেই কিন্তু আমি যাই, গিয়েছি। এখন তো সেই পরিবেশগুলোও নেই। এত মানে প্রতিকূল পরিবেশে উনি গেছেন। আমাকে একটা গল্প বলেছেন, আমার এখনো মনে আছে, যে যখন উনি সার্ভে করতে যেতেন, উনি তো ফেলোশিপ পেয়েছেন 4 বার, অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে, যেটা এবার একবার গেছেন, ওটা মানে শিলচর ওদিকে না, শিলংয়ের ওদিকে না, গারো পাহাড়, ময়মনসিংহ বর্ডারের পাশে আছে। ওখানে থাকতে দিয়েছে ওদের বাড়ির মধ্যে, মানে মাটির বাড়িতে, তখন পাহাড়ের উপরে ওখানে। তখন উনি বললেন যে না, আমি বাইরে শোবো, আমি ভিতরে শোবো না, আপনারা ভেতরে শুন। ওনাকে ভেতরে শুতে দিচ্ছিলেন, বাচ্চারা শুয়ে আছে মশারি টাঙানো, ওদেরকে তুলে আমাকে ওখানে উঁচু জায়গায় দেওয়া, কোনো প্রশ্নই নেই। বলে না, মশারিটা আপনাকে টানাতেই হবে। প্রথমে রাজি হয়েছে না, পরে টানিয়েছেন। এবং সকালবেলার দিকে, ভোরের দিকে ওনার দরকারে উঠেছেন, দেখছেন চন্দ্রবোড়া সাপ একটা মশারির থেকে বেরোলেই শেষ। মানে আমার পাশেই একদম পাশেই, মানে আমার হাত, আমি ভাগ্যিস আমি হাত পা নাড়িয়ে নি বা কিছু হয়নি, হুসুস করে উঠেছে। তারপর আমি দেখলাম যে আমার কাছে, আমি বলবো আপনি নড়বেন না, আমাকে বললো। তারপর ওদের একটা না কাঠ আছে, ওরা অভ্যস্ত। আমি দেখলাম যে ওই লম্বা লাঠির মাথায় ওয়াই মতো থাকে না, এটা ওই রকম, ওটা সার্চ করে ওর মাথার কাছে ধরে তারপর মাছ নিয়ে গেল। তারপর কোন সাপের কি নাম আমি তো জানি না, ওরা বললো চন্দ্রবোড়া, তখন আমি জানলাম। মাননীয় দর্শক, স্বপন বসু, সৈনিক বসু, তারাই গল্প যেভাবেই বলুক, আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার, নিশ্চিত
যে সাপ কিছু করতেন না, নাও কিছু করতেন না, আমার তাই অত বিষধর করলে করে ফেলতেন, তাহলে করে সাপ কিছু করবেন না। এবং বিষধর হোক এই মানুষগুলো এমন গান গান, তা আমরা আরেকজন গায়কের কথায় আসি, লোকগানের কথা হয় যখন, অংশুমান রায়, ঝুমুর, অংশুমান রায়, বাকিগুলোতে পরে আসবো। আচ্ছা, অংশুমান রায়কে দেখেছি, তিনিও তো প্লেব্যাক সিঙ্গিং করেছেন সেই অর্থে, টেনিদা ছবিতে ঘচাংফু, খাবো তোকে। স্বপন বসুকে কখনো? প্রথমেই আমি অংশুমান রায়ের কথা বলি, অসাধারণ আমার প্রিয় গায়ক, এবং সঠিক মূল্যায়ন হয়নি মানুষটার। কি অসাধারণ কণ্ঠ, মানে একেবারে আলাদা রকম একটা কণ্ঠ। আর ঝুমুরের এত ভালো শিল্পী, হ্যাঁ, অসাধারণ কণ্ঠ। না, ফিল্মে গিয়েছেন বা এতে গিয়েছে, লোকগানের ওনার অনেক কিছু দেওয়ার ছিল। আমার তো মনে হয় ফিল্মই বরং ওনাকে কিছুটা ডিস্টার্ব করেছে, কিছুটা রুট থেকে সরিয়ে নিয়েছে। না, আমি গিয়েছি, কিন্তু আমি পাতাল ঘরে গেছি, তুমি কাছে যেতে পারো, মং কানেকশন। দেখুন, এগুলো খুব, আমি বলবো এগুলো খুব সুন্দর না। পাতাল ঘর আর এই যে অঞ্জন দত্তের যে বং কানেকশনের গান, এগুলো আউটস্ট্যান্ডিং, এগুলো পাওয়া, মানে এই ধরনের কাজ করা যায়। তার বাইরে অনেক জায়গায় আমাকে মানে বলেছিলাম, দেখুন আমি ভীষণ অযোগ্য, আমি এটার সঙ্গে যুক্ত নই, আমার যে গান সেগুলো থেকে যদি আপনার পছন্দ হয় আপনার চালিয়ে সেটা করুন। মানে কি হয়, ছবির গান আমি অভ্যস্ত সত্যজিৎ রায়ের ছবিতে গানের ব্যবহার, যদিও খুব গানের ছবি তো ওনার থাকে না, গোপী গান বাগাবাইন ছাড়া তো খুব একটা ব্যবহার করেনি, তাহলে তো দু একটা ছবিতে করে। কিন্তু ঋত্বিক ঘটক না, সেটা অন্যরকম ভাবে করেছে, সে ক্লাসিক্যাল ব্যাপারগুলো। কিন্তু ঋত্বিক ঘটক, লোকগানের কথা যদি বলো, তাহলে ঋত্বিক ঘটক, তারপরে আসবে রাজেন তরফদার। কি ব্যবহার! এইসব মানুষগুলো কোথায় পাবো, যারা গানটাকে আলাদা করে ছবির একটা গুরুত্ব পাবে? ঋত্বিক ঘটকের গান ভালো লাগে, গান ভালো লাগা থেকে হ্যাঁ সিচুয়েশন তৈরি করতো, মানে সেই গানটাকে ভালো লাগা থেকে। মাঝি তোর নাম জানি, কান্দাকুল গানটা, এই যে গানটা রণেন্দার কাছে শুনে, কিন্তু রণেন্দার গান ভালো লাগা থেকে কিন্তু উনি সিচুয়েশন তৈরি করতেন, তবে এই গানটা ছবির সঙ্গে একাকার হয়ে যেত। সেরকম ভাববার লোক কোথায়? দেখুন, এমন কিছু করব না যেটা আমার ভালো লাগবে না, শুধুমাত্র করার জন্য আমার করার দরকার। স্বপন বসু চিরকাল তাই করে এসছে, যা তার মন চেয়েছে, ভালো লাগা দিয়েছে তাই। রতন কাহারের নাম নেই, রতন কাহারও গান মাঝে সাম্প্রতিককালে একটি ঘটনা ঘটলো, এই বিষয়টাই আপনার মত জানতে চাই। বড় লোকের বেটির উনি, ওনার গান সেই অর্থে বলিউডে বাদশাহ র্যাপ করলেন, এরকম একটা গান তৈরি হলো। তারপর সেটা নিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় আঁকছি, বাদশার তরফ থেকে রতন কাহারকে কিছু টাকা দেওয়া হলো। আমার বক্তব্য, আপনি তো ওই মাটির টান বা ওই গানটা অবধি পৌঁছে যাওয়া মানুষ, গানকে নিয়ে আসা কিভাবে হয়? মানে বাদশাহ যদি ওই গানটা আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেন, তাহলে গায়ে লাগার, নাকি রতন কাহারকে কি বিষয়টা হয় কি? মানে আপনি তো ওই গ্রামে গিয়ে গ্রামের মানুষের গানের কথা কলকাতা শহরবাসীকে শোনাচ্ছেন, আর একটা লোক সে যদি মুম্বাইতে গোটা দেশের মানুষকে শোনাতে চায়, অসুবিধাটা কোথায় বা সুবিধাটা? না, এর ভিতরে সুবিধা একটাই, আমি যে রতনকার বেশ কিছু টাকা যদি পেয়ে থাকে, একটা গরিব মানুষ সে কোনো উপায় সে টাকাটা পেয়েছে, এটা খুব প্র্যাকটিক্যাল দিক থেকে আমি বলবো এটা ভালো, ঠিক। আর গানটা যদি ঠিক সঠিকভাবে সারা দেশের মানুষকে শোনায়, শুনে যদি কোটি কোটি টাকা হয়, খারাপ তো কিছু দেখিনি। গানটা যদি সুস্থভাবে সঠিকভাবে থাকে, অসুবিধা তো কিছু নেই। স্বপন বসু এখন যে কারণেই হোক মুম্বাই, তাজমহলে কত কোটি টাকা ব্যয় হয়েছে সেটা বড় কথা নয়, এত মানুষের ভালো লাগছে সে আর্টটা, মানে আর্টের মতো আর্ট হয়েছে, সেটা তার মধ্যে ঐশ্বর্য থাক না, সেটা তো উপভোগ করতে পারছে সাধারণ একটা গরিব মানুষ করছে ভালো। সবকিছুর মধ্যে খারাপ খোঁজার কোনো মানে নেই। মাননীয় দর্শক কি সুন্দর করে বললেন, এটাও মনে থাকবে। স্বপন বসু, এখন তো আপনি মুম্বাইতে যাতায়াত করেন, মুম্বাইয়ের ছবিতে বা মুম্বাইতে গিয়ে আপনার এই এতদিনের অভিজ্ঞতা সঞ্চয়, যা গান আপনি তুলে নিয়ে এসছেন, এগুলো নিয়ে কখনো ওখানে কিছু করার কথা ভেবেছেন? একেবারে নেই। আমি বম্বেতে যে বাড়িটা আমরা মানে কেনার মতো ক্ষমতাটা দিয়েছে ওপরওয়ালা আর বাংলার মানুষ। আমি বললাম না, ওপরওয়ালাকে আর সাধারণ শ্রোতা যারা আমার গান শোনে তাদেরকে আমি এক জায়গায় রাখি, তারা দিয়েছে।
আমার একটা গৌরবের জায়গা যে আমাকে বোম্বের মানুষ, বোম্বের কেউ কিছু জানে, ওখানে করেছে আমার মেয়ের প্রয়োজনে। মেয়ের মা, আমি বাবা হিসেবে তাকে একটা জায়গা দেওয়ার জন্য, আমরা মা বাবা হিসেবে, এইটাই। কিন্তু আমার ওখানে কিছু করার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমার যা বিষয় তাতে ওখানে আমার করার কিচ্ছু ইচ্ছে নেই। যারা আছেন ওখানে তারা করবে, কিন্তু আমি বোম্বে মানেই যে আমি ওখানে নেভার, আমার আগাগোড়া কোনো কালে আমার ইচ্ছে ছিল। আমাকে যদি ওখান থেকে রাখতো তাহলে আমি একই কথা বলতাম যে আমার যা গান আছে এটা যদি আপনার কোনো কাজে লাগে তাহলে ভালো, নাহলে আমার কিছু করার নেই। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি অনেক ভালো বলবেন, বোঝাতে পারবেন, তাহলে অসমীয়া গান শুনি, লোকগান, আমাদের বাংলার লোকগান শুনি, তো কেমন ডিফারেন্স পান আপনি যখন শোনেন? দেখুন, অসমীয়া ভাষাটা তার সময় উপভাষা ছিল, বাংলারই ডায়ালেক্ট ছিল। এখন ওটা দেশ ভাগ হয়ে যাওয়ার ফলে, দেশ ভাগ বলছি মানে রাজ্য ভাগ হয়ে যাওয়ার ফলে সেটা এখন সেটা অন্য একটা রাজ্য হয়ে গেছে। যেমন ধরুন আমি বলছি, আপনি ধুবড়িটা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, এগিয়ে গেলে পরে কিন্তু গোয়ালপাড়া পড়ে গেছে কিন্তু পলিটিক্যালি আসামের মধ্যে। কিন্তু ওই মানুষগুলো একটা হুট করে যদি আপনি একটা বেড়া দিয়ে দেন, বলে এই হুট করে যে এটা কলকাতা পশ্চিমবঙ্গ ভাগ হয়ে গেল, বা কলকাতা ভাগ হয়ে গেল, মানুষ কি ভাষা পাল্টাতে পারে? পাল্টাতে পারে না। সে পাখির মতো একই আওয়াজ করবে। ওপারের পাখি বেড়ার টপকে যে আওয়াজই করবে এখানে তাই করবে, ওখানেও তাই। ওখানকার মানুষ কিন্তু উত্তরবঙ্গের ভাষাই বলেন, রাজবংশী ভাষা বা উত্তরবঙ্গের ভাষা এটা বলা হয়ে থাকে, সেটাই বলেন। কিন্তু ওখানে কিন্তু ভাবাইয়া চটকাই হয়, আবার এদিকে কুচবিহারে কিন্তু ভাবাইয়া চটকা, তফাৎ কিন্তু নেই। সেটা আঞ্চলিক সামান্য তফাৎ, সে তো অঞ্চল ভিত্তিতে হয়। ভাষাগত তফাৎ নেই, কিন্তু ওখানে কিন্তু অসময় ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা কিন্তু উচিত নয়, এটা কখনো উচিত, কোনো সংস্কৃতি কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত। আমার বাংলা ভাষাও বড়, একটা সাঁওতালি আদিবাসী ভাষাও বড়, তাকে স্বীকৃতি দেওয়া উচিত, তবেই কিন্তু সহাবস্থান সম্ভব। আমি যদি তাকে আমি তোমাকে যদি শ্রদ্ধা না করি, তোমার কাজকে যদি আমি রেসপেক্ট না করি, তুমি কি করে আমাকে, রাইট, একদম কারেক্ট, হ্যাঁ ঠিক ঠিক, এটা কখনো উচিত না। এটা কিন্তু আমাদের খুব ভুল কাজ হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে। আমরা একটা শুধু রাজ্য না, আমাদের রাষ্ট্র, আর রাষ্ট্রও ছেড়ে দাও, একটা মানে সাংস্কৃতিক মানুষ হিসেবে এটা খুব অন্যায় কাজ। আমরা নিজেদেরকে যদি শিক্ষিত বলে দাবি করি, তাহলে কখনো কারোর সংস্কৃতি কাউকে চাপিয়ে দেওয়াটা উচিত। যেটা হচ্ছে গোয়ালপাড়ায় যেটা হয়েছে, ওখানকার ছেলেমেয়েরা বাধ্য হয়ে দেয় সেই সংস্কৃতিগুলো করতে করতে একদিন ভুলে যাবে। আর আমরা যেহেতু শ্রোতা, আমরা তো আপনাদের মতো নয়, শুনে আমাদের মনে হয় ভাষা এটা তো গেলই, ভাবটাও আপনারা বলতে পারবেন। বিহু আর ঝুমুরের দুটো সুরও তো আলাদা। এই সুরগুলো কিভাবে আলাদা আপনারা যখন তোলেন? বিহু আপনার ওই সুরটা শুনলে আমরা যারা গান শুনি বুঝতে পারি এবার একটা বিহু গাইবে, আবার এবার একটা ঝুমুর গাইবে। এই সুরগুলো আপনারা তোলেন কিভাবে, বা এই যে গেছেন কি করে মানুষ এরকম সুর হলো? দেখুন, একটা উদাহরণ দিয়ে আপনাকে বললে আপনি বাবাটা একটু ক্লিয়ার হবে। আমি যখন বিহু গাইছি বুঝতে পারছেন বিহু বা ঝুমুর আলাদা সব, কিন্তু এটা বুঝতে পারছেন যে এটা আঞ্চলিক বৈশিষ্ট্য নিয়ে গানগুলো, এগুলো ফোক, সবগুলো ফোক, কিন্তু তার ধরনগুলো আলাদা। অঞ্চলে এগুলো হয়। একটা ঝুমুর গান, বসন্ত আসিল সখী কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুঁকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে। এটা আবার এই বিউটি দিয়াছে রমকি দমকি গছে গজে ওলালে যা ভনিটি বিহুটি মারিবলৈ দিয়া ভনিটি স্নেহ। মানে এর শুনলেই বুঝতে পারেন যে এটা একটা বিহুর, হ্যাঁ, অন্য অঞ্চলের গান। এইভাবে এইটাই হচ্ছে লোকগানের বৈশিষ্ট্য অঞ্চল ভিত্তিতে। এবং তাদের এখন যদি আমি বিহুকে গিয়ে জোর করে অন্য কিছু চাপিয়ে দিই, তাহলে তার মাধুর্য নষ্ট হয়ে যাবে।
যার যেটা এই ব্যাপারগুলো একটু ভাবা যেমন ভাওয়াইয়া বা ভাটিয়া বিয়া না, আসলে আসামের মধ্যেই ধরো বিহুটা আসামের মধ্যেই, আবার তোর গোয়ালপাড়ে যে ভাবাইয়া সেটাও কিন্তু আসামের মধ্যেই, কিন্তু তার যে বৈচিত্র্য সেটা তবেই বজায় থাকবে যদি আমি ইন্টারফেয়ার না করি। এখন বাউলদের মধ্যেও যেটা হয়েছে কি ভীষণ ইন্টারফারেন্স হয়ে গেছে, সেটা হয়েছে কি আমাদের যারা লোকগান গায় তারা কাছাকাছি বাউলদের পায়, আর বাউল আর লোকগান এক করে ফেলে, কিন্তু বাউল আর লোকগান কিন্তু আলাদা। আজকের এই রিয়েলিটি শো থেকে কিন্তু এই গন্ডগোলগুলো বেঁধেছে। আজকাল কিন্তু যেই কারণে লোকগান গাইছে মাথায় ফেটটি বেঁধে একটা গলায় বাউলদের মতো যারা আলখাল্লা পড়ে পড়ে, কিন্তু বাউলের ধরনটা তো আলাদা। বাউলটা হচ্ছে একটা সাধন সঙ্গীত, আর লোকগান কিন্তু আলাদা। লোকগান জীবনে তাদের অন্য কর্মসঙ্গীতের সঙ্গে যুক্ত অন্য ধারার গান। তো এই তফাৎটা তো রাখতে হবে, যার পর তাদেরকে। আর বাউলটা কি হচ্ছে, যেহেতু ডিমান্ড আর সাপ্লাই হয়েছে, এখন লোকগানের একটা বাজার হয়ে গেছে, এখন লোকগান গাইতে তখন বাউলটা তখন কি করে, ওই লোকগানগুলোকে বাউলের মতো করে নিয়ে গানটা গায়। কিন্তু এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এটা লোকগানের কাঠামোয় রইল না, এটা না হলো লোকগান না হলো বাউল গান, এরকম গান অনেক হয়েছে। এখন সেগুলো তো আপনাকে আমি শোনাতে পারবো না। এখন কথা হচ্ছে সেরকম কিন্তু হচ্ছে, সেটাই হচ্ছে। কারণ কি, ওই যে চাহিদা বেড়ে গেছে, শহরের লোকেরা যারা লোকগান গাইছে তারা তাদের কাছে যাচ্ছে এই ভেবে যে আমরা ফোক গাইছি, ফোক একটা ফোক হোক এরকম একটা ব্যাপার আর কি ব্যাপার। হ্যাঁ, তো ফোক হোক হোক ফোক এরকম একটা ব্যাপার আর কি ব্যাপার। বুকে লাগলো না মাননীয় দর্শক? বুকে লাগার মতো। আপনাকে এই মুহূর্তে একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। ঠিক বাউল আলাদা, লোকগান আলাদা, তারা মানুষ বুঝতে পারছেন, আর আপনি তো বলছেনই। আমার জিজ্ঞাসা, এই জয়দেবের মেলা, কেদুলির মেলা, ওখানে ওই বাউলদের আখড় হয়, আখড়া হয়। আখড়া। আচ্ছা, লোকগান যারা গান, আপনি যখন গিয়ে থাকতেন বিভিন্ন জায়গায়, এটা যেমন আখড়ে হয় আখড়ায় হয়, লোকগানের জন্য তেমন কিছু নাকি? লোকগানে যে কোনো উৎসবের সময় যখন শুধু উৎসবটা যখন হয়, কোনো পরব বা হয়, তখন ওদের মতো করে ওরা গায়। একটা ঝুমুর গান হয়তো, ওই যে বললাম না যে হয়তো 4টে লাইনে ঝুমুর গান, সেটা হয়তো ঘন্টা খানিক ধরে কখনো বিলম্বিত লয়, কখনো মধ্য লয়, কখনো দ্রুত লয়, একই গান গাওয়া হয়, তার মেজাজই আলাদা। কিন্তু আমি তো যখন স্টেজে গাইবো তখন তো 4টে লাইন করে ওভাবে গাইতে পারবো। তখন আমরা করি কি, 3-4টের কলি নিয়ে তখন গানটাকে একটা বেঁধে মালা মতো বেঁধে সেটাকে পরিবেশন করি। সব ওই সময় যখন ঘরে ঘরে হবে, সেটা কিন্তু কোনো আখড়ার মধ্যে নয়। কোনো ঘরে আপনি গেলেন, সে আপনাকে একটা নাড়ু বা যাও কিছু কিছু শাল পাতায় করে এনে হয়তো খাওয়ালো, বা তাদের তৈরি কিছু খাওয়ালো, আর গান। ওটা মানে ফরমাইশের জায়গা নয়, তারা গান হচ্ছে। আর এখানে হ্যাঁ, কিন্তু এখানে কি হচ্ছে, বাউল মেলা কি হচ্ছে, কিছু কিছু লোক আছে, এই ওই গানটা ধর, এই সেই গানটা ধর, ওই গানটা কর, মানে তার এটা কিন্তু ঠিক নয়। কোনো গ্রামে গিয়ে তাদের নিজেদের ওই আচার অনুষ্ঠান ওই আচার অনুষ্ঠানের মধ্যে গিয়ে তুমি বসে গিয়ে অবজার্ভ করো, তোমার কাজও অবজারভেশন। অ্যানথ্রোপোলজি যে কথা আছে, অবজারভেশনে কখনো কাউকে কিছু করো, তুমি অবজারভার, তুমি খালি নোট নেবে, তুমি শুনবে, তুমি কাউকে নির্দেশ দেবে না, এটা করো সেটা করো সেটা করো, এটা করতে পারো না, এটাকে ডিস্টার্ব করা হয়। কিন্তু তারা তো সাধারণ মানুষ, তারা বলছে কলকাতা বাবু এসছে বলছে, ঠিক আছে তাহলে ওটা করি। তারা ভদ্রতা, তাদের আচার বা এই অনুযায়ী সেটা করছে, কিন্তু এটা উচিত নয়। এইভাবেও সংস্কৃতির ক্ষতি হয়। আপনি যেটা বলছেন, আমি এর মধ্যে আমার মনে হয় এই কথাটা বলে মনে হবে না, দাদার গাওয়া যেটি দূরদর্শনের জন্য সুরান্তর বলে একটা, অনেকগুলো কটা এপিসোড, এবং ওতে কিন্তু অজস্র লোকগানের এই যে আপনি বলছেন ভ্যারাইটি আনা অঞ্চল ভেদে, সেই অঞ্চলে গিয়ে গিয়ে সে প্রসঙ্গ তুলে তুলে কিন্তু এখনো ইউটিউবে আপনি পেয়ে যাবেন, সার্চ করলে। দর্শক মিস করবেন না। হ্যাঁ, এটা আমি রিকোয়েস্ট করবো, সুরান্তরের গান, ওটা খুব ভেবেচিন্তে একটা কাজ হয়েছিল। সময়টা দাঁড়িয়ে যে এই কাজটা হয়েছিল, এটা আমিও অবাক হয়ে যাই, কেননা হয়ে যায় এই জন্য আমরাও তো ইউটিউব সার্চ করে দেখি। একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ, কিন্তু ভীষণভাবে ওটাকে মনোজ্ঞ করার জন্য যে একটা কাজটা হয়েছিল, 4-5 জন কলাকুশলী মানে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছে, একটা স্টোরি লাইন দেওয়া হয়েছে। এটা বোধহয় 89 সাল নাগাদ। হ্যাঁ, রাইট, একদমই তাই, ওটা একদম আছে, যদি কেউ দেখতে চায় দেখলে। সৌরভবাবু কিন্তু খুব মানে খুব আমার মতো সাধারণ মানুষকে নিয়ে খুব স্টাডি করেছেন,
এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু আপনার বিনয়, আপনি নিজেকে সাধারণ বলছেন। আমার আপনি মনে হয় না, না, এটা- সত্যি সাধারণ। আপনি এত প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন বলে আমার মনে হয় এটা জানলে অনেকের দেখার ইচ্ছে থাকে। সুরান্তর পারবে। মনে রাখবেন, সুরান্তর নিশ্চয়ই দেখবেন। আপনি একটু আগে বলছিলেন যে এই যে ফরমাইশি বাউলের ক্ষেত্রে হয়, বাউলের ক্ষেত্রে যে ফরমাইশ করলাম এরকম একটা গান, এই দরবারি হ্যাঁ, লোকগানে এগুলো কি হয়, প্যাটার্ন গুলো কি, মানে দরবারি ব্যাপারটা কিভাবে হয়েছে? দরবারি কথাটা হয় কি, এটা দরবারি ঝুমুরের ক্ষেত্রে দরবারি কথাটা বেশি ব্যবহার হয়। সেটা হচ্ছে ঝুমুর গান তো মানে মাঠে ঘাটের গান। আচ্ছা, দরবারে যেসব মিউজিশিয়ানরা আছে তারা তো গ্রামেরই লোক, সেখানে হয়তো কেউ সারেঙ্গি বাদক রয়েছে, বাঁশি বাদক রয়েছে। এখন রাজার রাগ দরবারি বা এইসব নানা রকম রাগ সঙ্গীত বা এইসব শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হতো। তা এগুলো শুনতে শুনতে রাজা বোর হয়ে যায়। রাজা মানে বলছে নতুন কিছু শোনাও, তো ওরাও মানে কনফিউজ হয়ে যায়, নতুন কি শোনাবো। তখন ওরা ভাবলো বাজাতে ওদেরও তো ইচ্ছে করে, ওরা গ্রামেরই ওই ঝুমুরের সুর যেই বাজাতে শুরু করে, রাজা লাফিয়ে ওঠে, ঠিক গোপী গান বাজা মানে সে রাজার মতো। হ্যাঁ, হুট করে রাজা ওই যে মহারাজা এই যে যখন তো রাজা অতক্ষণ ক্লাসিক্যাল গান টান শুনতে শুনতে নানা রকম গান টান উচ্চারণ সে শুনতে শুনতে তার একঘেয়েমে, যত ভালো গানই শোনো, রাবড়িও একসঙ্গে খেতে খেতে এ লাগে। তখন যদি কেউ একটু নাড়ু দিয়ে দেয় বা কিছু খাবার, সেরকমই আর কি। সে গ্রামের সেই সুর যেই শুনিয়েছে ঝুমুর গান, সে তখন খুব এই গান শোনা হবে, এই গান শোনা কি হলো। এইভাবে রাজ দরবারে কিন্তু লোকগান সেই মাটির সুর গিয়ে উঠলো কিভাবে, ওই রাজ দরবারি যে সুর তার সঙ্গে মিশেল হয়ে, পুরো মাটির নয়, আবার পুরো একদম শাস্ত্রীয় যে আচারের গান নয়, তার দুটোর মিশেল একটা গান হলো, সেটাকে বলে দরবারি ঝুমুর। মাননীয় দর্শক ক্লিয়ার, আমারই মতো আপনাদেরকেও ক্লিয়ার হয়ে গেল। না ঠিক আছে, ওরকমই আর কি। প্লিজ শুনিয়ে দাও। প্লিজ। যেমন যার খুব মনে নেই, আমি যোগ করি, যার দর্শনে রইতে নারী ঘরে, তারি তরে সদা দুনয়ন ঝরে। ধারায় ধরা ভেসে যায় গো নারী সম্বরিতে, ধারায় ধরা ভেসে যায় গো নারী সম্বরিতে। এটা গানগুলো খুব গাঁজে বলে, আহা মরি মরি কি উপায় করি, আহা মরি মরি কি উপায় করি, আমার নারী জন্ম গেল কান্দিতে। আমি ভাবি যারে যত, সে যদি ভাবিত কি সুখ হইত জীবনেতে। আমি ভাবি যারে যত, সে যদি ভাবিত কি সুখ হইত জীবনেতে। কি সুন্দর কথা! দেখুন, এরা নিরক্ষর মানুষ, তেমন শিক্ষা দীক্ষা নেই, কি গভীরতা! আমরা তো মানে ডিগ্রি দিয়ে শিক্ষার মাপ মাপি, কিন্তু আমরা এই গভীরতা পৌঁছতে পারবো এত শিক্ষার বড়াই করে? এটা লোকগান থেকে এটাই শিক্ষার। মাননীয় দর্শক, আমি না শুনতে শুনতে ভাবছিলাম যে ক্লোন করে রেখে দেওয়া উচিত এই মানুষটাকে। হরিবে না তোরে মারে মনবা, এটা না মান, যেটা কিনা রাজস্থানে একটা লোকসঙ্গীত, লোকসুর আর কি, ধুন। अपना कोई नहीं मनवा, अपना कोई नहीं, हरि बिना तोरे मारे
अपना कोई नहीं। बागे लगाया महल बनाया, बागे लगाया महल बनाया, इत कहे ये घर मेरा रे, इत कहे ये घर मेरा रे, अपना अपना कोई नहीं, मनवा अपना कोई नहीं। আপনার গান তো শুনে শেষ করতে পারবো না, থেকে বড় কথা চাইবো না, শুনে শেষ করতে চাইবো কেন? একটা জিনিস, আপনি এই যে স্বপন বসু বলে আমি বলছেন না, আমার খুব ভালো লাগছে শুনতে, মানে খুব অন্য ধরনের লাগছে। তো স্বপনবাবু, স্বপনদা, এই সব শুনে শুনে এটা খুব ভালো লাগছে। সরি, একটু ইন্টারাপ্ট করলাম, ক্যারি অন। থ্যাংক ইউ, কারণ আপনি অর্জন করেছেন, আপনি আমার কাছে বসে আছেন, আপনি আমার দাদা হয়ে গেছেন, এতটা না, আপনি অর্জন করেছেন স্বপন বসু, ধন্যবাদ। রবি ঠাকুরের গান নিয়েও তো কাজ করলেন। রবি ঠাকুরের নিয়ে কাজ করার কিছু, রবি ঠাকুর সব সাজিয়ে দিয়ে গেছেন। খালি যদি আমরা একটা ভালো, এই লোকগানের মতো সব কিছু সাজানো রয়েছে, আমরা খালি যদি একটু শুদ্ধ মন নিয়ে গানের মানেটা সঠিকভাবে একটু বুঝে হড়বড় না করে যদি গানটা গাওয়া যায়, তাহলে গানটা সুন্দর হয়ে যায়। তাহলে আজকের অনুষ্ঠান আজকে আর বাড়াবো না, বরং মাননীয় দর্শক, আপনাদের কথা দিচ্ছি, যদি স্বপন বসু এবং সৈনী বসু আমাদের সময় দেয়, তাহলে আগামী দিনে এনারা দুজন তো থাকবেনই, সঙ্গে আরেকজনও থাকবে, যে আজকের দিনটা ছিল না, তিনজনে মিলে একটা পারিবারিকভাবে আমরা অনুষ্ঠান করব, যদি আপনারা সময় দেন। তাহলে মেয়ে তো এখন মুম্বাইতে থিয়েটার নিয়ে পড়াশোনা করছে, মানে করছে, রীতিমতো থিয়েটার করছে, গান গাইছে। শিমলি আসুক, হ্যাঁ নিশ্চয়ই। আর তার আগে আজকে তাহলে রবি ঠাকুরের কোনো গান দিয়ে যদি। এই বসন্তের গানটার মধ্যে কোথায় যেন একটা ব্যথা লুকিয়ে আছে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে। আসলে সুখী নয় মানুষটা, হঠাৎ করে কোনো একটা আনন্দের হাওয়া এসে দুলিয়ে দিল, হয় না? এরকম হয়, এরকম একটা দুঃখী মানুষ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ছাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ছাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ। আজকে তাহলে আর বাড়াচ্ছি না, আমাদের আলাপচারিতা আজকের মতো এটুকুই থাক। আগামী দিনে মাননীয় দর্শক ওনাদের বলবো যে যদি তিনজনে মিলে আরেকদিন বসেন। আজকে অসংখ্য ধন্যবাদ। স্বপন বসু আপনি ভালো থাকবেন, শৈলী বসু আপনি ভালো থাকবেন, আপনারা তিনজনে মিলে সকলে ভালো থাকবেন।
দুজনে এমন সুন্দরী একে অপরকে ভালোবাসবেন, প্রতিটা মুহূর্তে আপনার কথায় বোঝা যাচ্ছিল যে কতটা ভালোবাসেন। উনিও তাই শুরু থেকে। মাননীয় দর্শক, আপনারাও দেখলেন মিউজিক্যাল সংসার এক। মাননীয় দর্শক, আপনারা দেখতে থাকুন সিনে স্বরূপ, দেখতে থাকুন জোড়ি নাম্বার 1, দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আর কার কার সাক্ষাৎকার দেখতে চান সেটাও আপনারা জানাবেন। আর ব্যাস, ভালো থাকুন। এরকম এক অসাধারণ সুন্দর অনুষ্ঠানের পর গানের রেশ নিয়ে ভালো থাকবেন। নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।